শোন না, আমাকে 500টা টাকা পাঠা না। আমি ইন্টারভিউ দিতে যাব, আমার টাকাটার খুব দরকার। আমি তোকে কথা দিচ্ছি, আমার কাছে টাকা আসলেই আমি তোকে টাকাটা পাঠিয়ে দেবো। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। ইন্টারভিউটা না দিতে পারলে আমার চাকরিটা হবে না, আর এই চাকরিটা না পেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। প্লিজ একটু। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। এই ইন্টারভিউটাই আমার শেষ আশা ছিল, এবার আমি কি করব? আর চাকরিটা হবে না আমার। ম্যাডাম, আপনার টাকার খুব দরকার, তাই না? ম্যাডাম, এই নিন, আমার কাছে তো পুরো 500 টাকা নেই, 400 টাকার মতোই আছে। এই টাকাটা আপনি রাখুন। কিন্তু আপনি আমাকে সাহায্য কেন করছেন? কারণ মানুষের সাহায্যের প্রয়োজন। মানুষের খারাপ সময় অন্য মানুষই তো এগিয়ে আসবে, তাই না? আপনি কোনো সংকোচ বোধ করবেন না, আপনি নিন। দাদা, আমি এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি যদি এখন আপনার থেকে এই টাকাটা নিই, আমি এই টাকাটা আপনাকে আর ফেরত দিতে পারবো কিনা আমি সেটাও জানি না। আপনাকে কি আমি টাকাগুলো ফেরত দিতে বলেছি? বলিনি তো। আর আপনি আপনি তো এমনিতেই ইন্টারভিউতে যাচ্ছেন। আপনি যখন চাকরি পেয়ে যাবেন তখন আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দেবেন। যদি কোনো কারণে আপনি চাকরিটা না পান তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আপনাকে এই টাকাগুলো ফেরত দিতে হবে না। নিন, এটাই আপনার প্রাপ্য। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনি নিজেও জানেন না যে আপনি আমার কত বড় একটা সাহায্য করলেন। আপনি সত্যি খুব ভালো মানুষ। না না, ধন্যবাদ পাওয়ার মতো কাজ আমি করিনি। আচ্ছা ম্যাডাম, আপনি ফোনে কার সাথে কথা বলছিলেন? আর আপনার পরিস্থিতি বা এরকম হলো কি করে? হাতে 1 টাকাও নেই। আপনি যদি কিছু মনে না করেন আমাকে বলতে পারেন। কি আর বলবো দাদা, আমি গ্রাম থেকে এসেছি। আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে। আমার বাবার শরীর এখন ভালো থাকে না, তাই সে কোনো কাজও করতে পারে না। সেই জন্য এখন বাড়ির সমস্ত দায়িত্ব আমার ওপর। গ্রামে অনেক কাজ খুঁজেছি জানেন, কিন্তু কোনো কাজ পাইনি। তখন একটা লোক আমায় বলেছিল যে শহরে আসলে নাকি আমি ভালো একটা চাকরি পেয়ে যাব। তার কথা মতো আমি এই শহরেও চলে আসি, কিন্তু উনি এখন আর আমার ফোন তুলছেন না। উনি আমার সাথে ফ্রড করেছেন। তারপর অনেক খোঁজ নিয়ে আজকের এই ইন্টারভিউটার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমার হাতে একটা টাকাও ছিল না। তাই আমি আমার বন্ধুকে ফোন করে ওর কাছ থেকে 500টা টাকা চাইছিলাম, কিন্তু ও আমাকে দিতে না করে দিল। সত্যি দাদা, আজ বুঝতে পারছি খারাপ সময় কেউ কারোর পাশে থাকে না। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, ওপরে তো ভগবান আছেনই, উনি সব দেখছেন। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন, দেখবেন ঠিক একদিন সফল হবেন। সেটা তো সময়ই বলে দেবে। আচ্ছা দাদা, আপনার কাছে তো কাজ আছে, আপনি তো এই কাজটা করছেন, তার মানে আপনি নিশ্চয়ই ভালো টাকা আয় করেন, তাই না? কপালটা তো আমাদের খারাপ, যাদের কাছে করার জন্য কোনো কাজই নেই। ম্যাডাম, সবার কাছে অন্যের কাজের থেকে নিজের কাজটা বেশি কষ্ট মনে হয়, কিন্তু সত্যি বলতে কি জানেন, আপনার থেকে আমার পরিস্থিতিটা আরো অনেক বেশি খারাপ। কিন্তু দাদা, আপনি তো টাকা উপার্জন করছেন, তারপরেও কেন আপনি এত কষ্টে আছেন? কি হয়েছে? আমি আপনাকে বোঝাচ্ছি। আসলে আমি গ্রামে থাকতাম, একটা মেয়েকে খুব ভালোবাসতাম। 2 বছর আগে ও শহরে আসে। ও আমাকে একদিন বলল, তুমিও এখানে চলে আসো, আমরা দুজনে মিলে একসাথে কাজ করি। তখন আমি ওর কথা বিশ্বাস করে আমি আমার বাবা মাকে ছেড়ে এই শহরে চলে আসলাম। তখন এখানে এসে জানতে পারলাম ওর একজনের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। আমি এই সম্পর্কটা বাঁচানোর জন্য ওর হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু আমাকে শেষমেশ বলল, তুই গ্রামের একটা অশিক্ষিত ছেলে, আমি তোর সাথে কোনোদিনও থাকতে পারবো না। সেদিন থেকে আমি আর ভালোবাসার ভিক্ষা চাইনি। আমার বাবা মাকেও না আমি এই মুখটা দেখাইনি। তারপর থেকে এই রাস্তার ধুলোই আমার ঠিকানা। আমি সামান্য দুবেলা দুটো খাওয়ার জন্য এই সামান্য মুচির কাজটা করি। আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আপনার কষ্টটা তো আমার থেকেও অনেক বেশি। আপনি ভেঙে পড়বেন না দাদা, দেখবেন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। দেখা যাক আমার কপালে কি আছে। ম্যাডাম,
আপনি এখন যান, আপনার ইন্টারভিউটার জন্য দেরি হয়ে যাবে। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। আপনার এই উপকারটা আমি কোনোদিনও ভুলবো না। আসলাম। আরে, আপনি এখানে? আমি সে কখন থেকে আপনাকে খুঁজছি। আপনি আজকে দোকান দেননি? আপনি? আরে, আপনি ভুলে গেছেন? আপনি একবার আমাকে 400 টাকা দিয়েছিলেন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য, মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। আমি এখন ওখানে আর দোকান দিই না। কিছুদিন আগে পুলিশ এসে আমার দোকানটা তুলে দিয়েছে। আমাকে বলেছে আমি যদি প্রত্যেক মাসে ওনাদেরকে 3,000 টাকা করে দিতে পারি তাহলে আমাকে দোকানটা দিতে দেবে, না হলে আমাকে দোকানটা দিতে দেবে না। এবার আপনিই বলুন, এই মুচির কাজ করে এতগুলো টাকা কি দেওয়া সম্ভব? এখন আমার কাজ পুরো বন্ধ হয়ে গেছে। খুব চিন্তায় পড়ে গেছি ম্যাডাম, কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। আপনার কথা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। আজকে আমি আপনাকে কিছু জানাতে এসেছিলাম। সেদিন যে আপনি আমাকে 400 টাকা দিয়েছিলেন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য, সেদিন আমি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছিলাম। আর কাজের পারফরমেন্স খুব ভালো হওয়ার কারণে আমার প্রমোশনও হয়ে যায়। এখন আমি ওখানে ম্যানেজারের পোস্টে কাজ করছি। আরে বাহ, এটা তো খুব খুশির খবর। আমি আপনাকে বলেছিলাম না, ঠাকুরের উপর ভরসা রাখুন। দেখলেন তো, ঠাকুর আপনার কথা শুনেছে। আপনাকে একটা কথা বলবো, আজকে আমি যেটুকু অর্জন করতে পেরেছি না, সেই সবটুকু শুধু আপনার জন্যই পসিবল হয়েছে। আপনি যদি আমাকে সেদিন টাকাটা দিয়ে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য হেল্প না করতেন, তাহলে আমি কোনোদিনই এই জায়গাটা অর্জন করতে পারতাম না। এই সব কিছু শুধু আপনার জন্যই হয়েছে। আমি জানি আপনি নিজের জীবনে অনেক খারাপ সিচুয়েশন দেখেছেন, এত বছর ধরে আপনি একা রয়েছেন। আচ্ছা, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ ম্যাডাম, বলুন না। আসলে আমি বলতে চাইছিলাম যে আপনি কি আমাকে বিয়ে করবেন? কি ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়? দেখুন, এইসব কথা বলবেন না। তখন আমারও সময় ভালো ছিল না, আর আপনি আমার হেল্প করেছিলেন। আর সত্যি কথা বলতে, আজকালকার দিনের ছেলেরা কেউ লয়াল না। কিন্তু আমি জানি আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনি আমার সাথে সারা জীবন লয়াল থাকবেন। আর আমি জানি যে আজকালকার যুগে আপনার মতন মানুষ পাওয়া সত্যি অনেক কঠিন। বলুন না, করবেন আমাকে বিয়ে? ম্যাডাম, বিয়ের সিদ্ধান্ত জীবনের অনেক বড় সিদ্ধান্ত। আপনি একবার ভেবে দেখুন, আপনার বাড়ির লোক কিন্তু কোনোদিনও মেনে নেবে না। আপনি যখন আমাকে বিয়ে করবেন, আপনার বাড়িতে নিয়ে যাবেন, তখন আপনি আমার বাবা মাকে কি জবাব দেবেন যে একজন মুচিকে বিয়ে করেছেন? আপনি এসব ভাববেন না। আমার বাড়ির লোকজন কোনো কিছুতেই কোনো অবজেকশন জানাবে না। ওনাদের তো শুধু একটাই কথা, যেখানে আমি খুশি থাকবো সেখানেই ওনারা আমার বিয়ে দেবেন। এবার আপনি বলুন, করবেন আমাকে বিয়ে? আপনার এই হাসি বলে দিচ্ছে যে আপনি আমাকে বিয়ে করতে রাজি আছেন। এবার চলুন তাহলে কোনো একটা ভালো জায়গা দেখে কফি খেয়ে আসি, আর কোথাও গিয়ে কফি খেতে খেতে আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে আলোচনা করি। চলুন।